প্রিয় দর্শক, ভিওডি বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিওডি বাংলার নিয়মিত আয়োজন তারুণ্যের চোখে বাংলাদেশ। আজকের এই তারুণ্যের চোখে বাংলাদেশে আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ আবু হানিফ, মহাসচিব, বাংলাদেশ কল্যাণ পার্টি। চলুন তার সাথে পরিচিত হই। ভিওডি বাংলায় আপনাকে স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকেও স্বাগতম। আপনার মাধ্যমে ভিওডি বাংলার সকল দর্শক শ্রোতা এবং কলা কৌশলী সবাইকে আমি মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আমরা জানি যে আপনি বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব হিসেবে দায়িত্বরত পালন করছেন। সেই জায়গায় থেকে আপনাকে বলতে চাই যে আসলে তরুণদের নিয়ে আপনারা কি ভাবছেন? বাংলাদেশ কল্যাণ পার্টির মুষ্টিমেয় কয়েকজন বাদে একেবারে প্রায় 90% কর্মী সমর্থক এরা তরুণ। আচ্ছা আচ্ছা, যেহেতু আমরা, আপনি জানেন, কয়েকজন বাদে অধিকাংশই যে তরুণ, আর তরুণরাই পারে সকল কিছু করতে। এদেশের বিপ্লব থেকে শুরু সকল কাজেই তরুণদের ভূমিকা যেমন অপরিসীম, এবং তারা ভূমিকা রাখলেই যে কোনো জিনিস সফলতার দ্বার প্রান্তে যায় আর কি। জি, যেহেতু আপনি বললেন যে তারা দাঁড়ালেই যে কোনো জিনিস সফলতা পায়, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে বাংলাদেশে যত সংগ্রাম হয়েছে তরুণরাই কিন্তু ছিল সামনের সারিতে। কিন্তু দেখা যায় সেই সংগ্রাম সফলতা পাবার পরে হয় তরুণরা হারিয়ে যায় বা তাদেরকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়, কিংবা তারা রাজনীতিতে আবার ফিরতে একটা বিমুখ। এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই গ্রাম্য একটা প্রবাদ আছে যে মোল্লার কারণে সিন্নি খায়, মোল্লাকে চিনে না। মানে বাংলাদেশের এখন যে অবস্থা, এই যে আপনি দেখেছেন গত 15.5 বছর ফ্যাসিস্ট হাসিনার আমলে সকল দল, বিশেষ করে সে সময় 20 দল ছিল, গুটি ছোট ছোট অনেক দল ছিল যারা ঐক্যবদ্ধ অনেক আন্দোলন করেছে। 15 সালে 3 মাস ব্যাপী যে অবরোধ দিয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মানে সিস্টেমেটিক সেই অবরোধ কিন্তু এখনও আছে। সেই অবরোধ কিন্তু প্রত্যাহার করে নাই। সেই আন্দোলনেও যেমন দলীয় আন্দোলন হওয়ার কারণে সেটা সফলতা আসে নাই। সেখানে হাসিনার সেই সরকার তাদের উপরে দমন পীড়ন চালিয়ে সেটাকে নস্যাৎ করছে, আন্দোলন সফল হয় নাই। কিন্তু এই যে 24 যে আগস্টের যে আন্দোলন, জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে তরুণরা রাস্তায় নেমে আসছে তারা একটা দাবির মাধ্যমে। আপনি পিছনে গেলে দেখা যায় যেই দাবিটাকে তারা সামনে আনছে, এই দাবিটা ছিল একটা মীমাংসিত ইস্যু। 2018 সালে কোটা আন্দোলন শুরু হয়েছিল এবং সে সময় তৎকালীন সেই প্রধানমন্ত্রী নিজেই বলছে যে কোনো কোটা থাকবে না। যে কোনো কারণেই সেই আন্দোলনটাকে আবার সরকারেই আমি মনে করি উস্কায়া দিছে, কোর্টের মাধ্যমে সেটাকে আবার আনলো। কী কারণে আনলো সেটা সে ভালো জানে। কিন্তু এই আন্দোলনে এই কোটার বিরোধী যারা ছিলেন তারা অধিকাংশই যাদের বয়স 35 থেকে নিচে, 40-র উপরে কারো উপরে কারো বয়স ছিল না আর কি। সেই সংগ্রামটাই, এই যে তরুণদের যে সংগ্রাম, এই সংগ্রাম শেষে কোটার বাদ দিয়ে এক দফা আন্দোলন হলো এবং এক দফা আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পলাইতে বাধ্য হয়েছে। সেটা আসলে এর চেয়ে বড় বড় অনেক আন্দোলন হয়েছে, আমরা দেখেছি। 15 সালের যেটা আমি একটু আগে বললাম যে 15 সালে যে 3 মাস অবরোধ ছিল, সে অবরোধ এখনও উঠে নাই। আচ্ছা, ঠিক আছে, যে কিন্তু সেই অবরোধেও কিন্তু শেখ হাসিনা টলে নেই। কিন্তু সেখানে ছিল পলিটিক্যাল আন্দোলন, যার কারণে দমাইতে পারছে। কিন্তু এই তরুণদের এই আন্দোলনে, যার কারণে কোনো দলমত নির্বিশেষে ছিল আর কি, এখানে সবাই ছিল। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন ছাত্র জনতা যখন এক হয়ে গেছে, তখন এটাকে দমানোর মতো কোনো আর অপশন তার ছিল না। এবং শেষ বেলা আমরা দেখেছেন এই আন্দোলন শুরু থেকেই আমরা রাস্তায় ছিলাম। আচ্ছা, এই আন্দোলন না শুধু, একেবারে গত 15.5 বছর সকল আন্দোলনে আমরা বাংলাদেশ কল্যাণ পার্টি প্রথম 20 দলের সাথে ছিলাম। তো 20 দল যখন ভেঙে যায়, মানে অঘোষিতভাবে 20 দল কিন্তু ভেঙে গেছে। 20 দলের সাথে বিএনপি, জামাত সহ আমরা 20টি দল ছিলাম। সেখানে যখন জামাত আলাদা, বিএনপি আলাদা হয়ে গেল, তখন আমরা এই ছোট ছোট দল একত্রিত হয়ে 12টা দলে কিন্তু আমরা জোট করেছি। কিন্তু এই জোটেও সকল
আন্দোলন, যখন বড় দলগুলো রাস্তায় নামতে পারতো না, তখন আপনারা এই ছোট ছোট তখন এই ছোট ছোট দল আমরা প্রেস ক্লাবে সহ পল্টন বিভিন্ন জায়গায় সংগ্রাম আন্দোলন করেছি। দেখা যাচ্ছে একটা প্রোগ্রামে আমাদের ব্যানার পর্যন্ত কেড়ে নিয়ে গিয়েছিল 12 দলীয় জোটের। তো এটা বললাম যে সে সময় দলীয় হওয়ার কারণে তারা এটা আপনার নিবৃত করতে পেরেছে। কিন্তু যখন এই তরুণ সমাজ ঐক্যবদ্ধ হয়েছে এবং সামনে আসছে, শুধু তারা তরুণ সমাজই ছিল না, তখন সেখানে কিন্তু রাজনীতি ব্যক্তিরা ছিল। তো সামনে যখন তরুণ সমাজ ছিল তখন তাদেরকে আর দমাতে পারে। আপনি জানেন যে প্রথম 6 জনকে হত্যা করা হলো 16ই জুলাই। আচ্ছা, এরপরেই থেকে তো মানে আন্দোলন আরো বেগবান হলো। তার মানে এই যে তরুণরা সামনে থাকলেই সকল কিছু করা সম্ভব। আমরা মনে করি যে তরুণদেরকে কাছে রাখা দরকার। কিন্তু এর মধ্যে আমরা দেখলাম 5ই আগস্টের পরে যারা কথাও বলতে পারতাম না, তারা এই তরুণদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। কিন্তু এটা আমি আমার দৃষ্টিতে এটাকে এক্সপেক্ট করি না, কারণ যার যতটুকু মূল্যায়ন তাকে দিতে হবে, প্রাপ্যটুকু তাকে দিতে হবে। কারণ হলো আপনি এই যে তরুণরা এই আন্দোলন না হইলে আমরা তো দেখেছি বহু কর্মকাণ্ড করতে পারে নাই। যদি এই আন্দোলন সংগ্রাম সফল না হইতো তাইলে কিন্তু এই যে নতুন সরকার আসছে, যারা দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছে, সেটা কিন্তু সম্ভব হতো না। জি, ঠিক আছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি ফ্যাসিস্ট হাসিনা থাকতো, তো মারা যখনই যাইতো কিন্তু রাতের বেলা ঘোষণা দিয়া হয়তো 2টায় ঘোষণা দিত, 4টায় মাটি দিয়ে দিত। এই যে আমরা একটা সুযোগ পাইলাম, এই সুযোগটাকে কাজে লাগানো এবং এই তরুণ সমাজকে কাজে লাগানো, তরুণ নেতৃত্বকে কাজে লাগানো, সকল একেবারে দলমত নির্বিশেষে সকল দলের কথাই বলছি। এখানে শুধু বিএনপি, জামাত, জাতীয় পার্টি তারা তো ফ্যাসিস্ট ছিল, ওটা বাদ দিলাম। কিন্তু 2024 সালে প্রায় 50-এর অধিক দল যারা নির্বাচন বয়কট করেছিল, তারা ঐক্যবদ্ধ ছিল। কিন্তু কি এমন একটা অবস্থার মধ্যে এসে গেছে, এখন ঐক্যবদ্ধ যারা ছিল তারাই এখন বিভেদ হচ্ছে। স্বাভাবিক, কিন্তু আমরা তারপরও চাই যেন যাদের কারণে আমরা কথা বলতে পারছি, আমার মতো মানুষ রাস্তায়, এই যে ছাত্রদের আন্দোলনে প্রায় 6 দিন, আবার যত বড় বড় আন্দোলন আমার বাসার বাইরে থাকা লাগে না। কিন্তু এই ছাত্রদের আন্দোলনে যেদিন কারফিউ জারি হলো, আমার বাসার ওই গল্লি তো মানে রিক্সা যায় না যেখানে, অথচ সেখানে প্রত্যেকবার এসে পুলিশ তল্লাশি করেছে। আমার বাসা পর্যন্ত পুলিশ তল্লাশি করছে। তো রাতের বেলা আমাকে বাসায় থাকতে পারি নাই। আচ্ছা, তো 6টা দিন কিন্তু আমি ক্ষুদ্র একটা রাজনৈতিক দল করি, তার মতেও দিনের বেলা রাস্তায় থাকতে পারলো, রাতে কিন্তু বাসায় থাকতে পারি না। যেহেতু আপনি 5ই আগস্টের কথা তুললেন, সেই জায়গা থেকে আমি একটা আমার জানার ইচ্ছা যে আমরা জানি যে 5ই আগস্টে আপনার সাথে একটা মানে মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল, আপনি অল্পের জন্য জানে বেঁচে গিয়েছিলেন, সেটা একটু শুনবো। আসলে মানে সেটা আসলে মর্মান্তিক। এই ছাত্রদের মূল আন্দোলন শুরু হওয়ার পর থেকে আমরা, আপনি জানেন আমি পেশায় সাংবাদিকতা করি, নেশা হইল পলিটিক্স। আচ্ছা আচ্ছা। তো পেশা নেশার কারণেই আমাদেরকে রাস্তায় থাকতে হয়েছে। আচ্ছা। তো 5ই আগস্টের যেদিন আমার বাসা রায়েরবাগ। আচ্ছা। তো রায়েরবাগ থেকে আমি প্রতিদিন যেটা করতাম, সকালে উঠে চিটাং রোড পর্যন্ত যাইতাম, রাস্তার অবস্থা দেখে চানখারফল ঘুরে, শহীদ মিনার ঘুরে, শাহবাগ মোড় হয়ে আমি প্রেস ক্লাবে যেতাম। আচ্ছা। কিন্তু ওই দিন সকালবেলা 6টায় আমি এবং আমার এক সহকর্মী ছিলেন, যার নাম বুরহান, দুজনে প্রতিদিনই যাতায়াত করতাম, দুজন একসাথেই, কারণ ওই সময় গাড়ি ঘোড়া বন্ধ ছিল, রিক্সায় চলতে হইতো, কিছু পথ হেঁটে কিছু পথ রিক্সায়। কিন্তু যখন ওই দিন সকালবেলা আসলাম চিটাং রোড হয়ে, চানখারফুল হয়ে যখন শহীদ মিনারে যাব, তখন তো শহীদ মিনারে ফ্যাসিস্টের সেই পেটুয়া বাহিনীরা আচ্ছা গুলি করেছে। গুলির পরে ওইখান থেকে আমরা কোনো মতে বের হয়ে আসলাম। তা ঠিক 11টা বাজার 10 মিনিট আগে আমি শাহবাগ মোড়ে গেলাম, সেখানে দেখি যে পুরো যুদ্ধের মতো অবস্থা, ত্রাহির অবস্থা, মানে মানুষ নাই, এটা কাকপক্ষীয় রাস্তায় নাই, আর্মি, পুলিশ আর র্যাব, বিজিবিদের মোহরা। তো এক পর্যায়ে
ওখানে এসে কিছুক্ষণ সময় দেখলাম, তো তখন দেখলাম যে কাটাবন মোড় থেকে 7-8টা ছেলে আসতেছে। আচ্ছা এসে পিজি হাসপাতালের কর্নারে ওই যে পুলিশের যে বুথ একটা আছে ওইটার পাশে ওই যে পূবালী ব্যাংকের একটা ইয়ে আছে ওইটা নিচে ওরা আসলো। আমি যেহেতু আমার সাথে কারফিউ পাস আছে, তা আমাদের মূলত ছিল 12টার সময় মৎস্য ভবনের ওখানে 12 দলীয় জোটের প্রোগ্রাম ছিল। আচ্ছা তো তখন বাজে 11:45। এর কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে 7-8টা ছেলে আসতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, মনে হলো যে ওরা আন্দোলনকারী। তো আমি তখন ওইখানে সময় সহ আর কয়েকটা চ্যানেলের লোক ছিল, আমি বললাম যে ভাই সম্ভবত ওরা আন্দোলনকারী। তো তারা তাদের কাছে গেল, যাওয়ার পরে সেই আন্দোলনের কারী ওই ছেলেটার নাম পরে তথ্য পেয়েছি, আমাদের এক সাংবাদিক নেতার ভাগিনা জোবায়ের। আচ্ছা তো জোবায়ের ঢাকা ইউনিভার্সিটি রেস্টুরেন্ট, তখন ও বলল, পরিচয় দিল সহ সমন্বয়ক। তো ওরে প্রশ্ন করে সাংবাদিকরা আমার যে কে ভাই আপনাদের তো 11টা প্রোগ্রাম শুরু হওয়ার কথা, তো হবে কি না বা কত লোক হবে? তো ও উত্তর দিয়েছে হ্যাঁ প্রোগ্রাম শুরু হবে। যখন একজন প্রশ্ন করলো যে কত লোক হবে, তখন আমার কাছে, আমি সাংবাদিক হিসাবে বা আন্দোলনে থাকার মধ্যে আমি বললাম যে এটা কি প্রশ্ন করলেন, কত লোক উপস্থিত এটা তো কেউ বলতে পারে না। আচ্ছা তখন আমি বললাম যে ঠিক আছে এই তোমরা যাও, ওদেরকে সরাই দিয়ে আমি প্রেস ক্লাবে গেলাম। প্রেস ক্লাবে যাওয়ার মধ্যে মৎস্য ভবনের সিগন্যালে যে পুরো বন্ধ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে যাবে এটা পুলিশ বলতেছে। তো যাই হোক থামায় দিছে। পরে আমরা বললাম যে আমরা তো সাংবাদিক, তখন বলি যে সাংবাদিক। প্রেস ক্লাবে গেলাম। তো 12টার কথা শুনে আবার যেহেতু মৎস্য ভবন আসতে হবে, আমার সাথে আরও 2জন সাংবাদিক ছিল, পাশাপাশি ওরা আমার দলেরই মানে সদস্য ছিল আর কি। তো ওদেরকে নিয়ে মৎস্য ভবন আসলাম। মৎস্য ভবনের ওই ইয়েতে এই মাদকের যে একটা সাইনবোর্ড আছে ওখানে দেখি যে অনেক আন্দোলনকারী, এদিকে পুলিশ মুখোমুখি। তাই ওদেরকে আন্দোলনকারীরা যখন আসতে চায়, পুলিশ বললাম যে ভাই একটু আপনারা ধৈর্য ধরেন না, 2 গ্রুপে বললাম যে আপনারা ধৈর্য ধরেন। যাক এক পর্যায়ে যখন খবর হইল যে না মানে ফ্যাসিস্ট পলায়ন করছে, এই অবস্থা থেকে প্রায় 1000 খানে লোক মৎস্য ভবন পার হইয়া যখন সামনে আগাইছে, শাহবাগের দিকে যাচ্ছে, আমি সেখানে আমার ওই 2 সহকর্মীকে নিয়ে দাঁড়ানো ছিলাম। তো এক পর্যায়ে দেখি যে এরপরে কিছু লোকজন আবার জড়ো হয়েছে, প্রায় 100 খানেকের মতো। এরা যখন মৎস্য ভবন ক্রস করছে, এই অবস্থায় প্রায় মৎস্য ভবনের কর্নার থেকে প্রায় 30-40 রাউন্ড গুলি করলো পুলিশ, এলোপাতাড়ি। আচ্ছা তো আমি ভাই দেখলাম যে আমার এই বাম পাশ দিয়ে মানে মনে হয় ধারণা করছি যে 2-3 আঙ্গুল হবে গুলিটা। আমি মৎস্য ভবনের পাশে যে শিল্পকলার প্রথম যে গেটটা, ওইখানে লাফ দিয়ে পড়লাম আর্মিদের পাশে আর কি। তখন আর্মিরা মানে দাঁড়ানো পুরো মৎস্য ওই গেটটায়। তা আমি বললাম যে ভাই আর্মির কমান্ডার, কি ভাই এটা কোন ব্যবহার, আপনারা এখানে দাঁড়ান, পুলিশ গুলি করছে। তখন উনি করলো কি, ওনার বাহিনীকে রাস্তার মাঝে নিয়ে গেল। এখন এক পাশে আন্দোলনকারী আর এক মাঝে আর্মি, ওই পাশে পুলিশ। আচ্ছা তো এখন ধরেন আমি ওই শব্দটা হয়তো বা না করলে ওনাদের চেতনাও নাও জাগতে পারে। তো এর মধ্যে আমার তো আমি আর্মিদের সাথে দাঁড়ানো কথা, মানে তারা তাদের কাজ করতেছে। এক পর্যায়ে পল্টন থানার একটা গ্রুপ আর কি, এর মধ্যে ওই ছেলেটা আমাদের সাংবাদিকতার সাথেও আছে। তো ও আমার চিনে বলতেছে, হানিফ ভাই পুলিশে যে গুলি করছে, আর্মি দাঁড়ানো, আপনারা কিছু বলছেন না। এখন আমি তো কিং কর্তব্য বিমূঢ়, আমি কি বলবো? আমি বললাম যে চুপ থাকো, তোমার কাম তুমি করো। আচ্ছা এখন ওই যে আর্মির যে কমান্ডার, উনি খেয়াল করছে, খেয়াল করার পরে ভিতরে যখন শিল্পকলার ভিতরে গেল, ঘুরে এসে আমারে বলছে কে আপনি? তো আমি বললাম যে আমি তো সাংবাদিক। তো দেখলো যে হ্যাঁ কারফিউ পাস আছে, প্রেস কার্ড আছে। তো ভাগ্য ভালো, ওই গুলি থেকে তো বাঁচলাম, আল্লাহ বাঁচাইলো। এখানে যদি আমার সাথে ওই প্রেস কার্ড না থাকতো তাহলে তো আমি আর্মির হাতেই কট খাইতাম। তো আসলে মানে আল্লাহ যে রক্ষা করলে এভাবেই রক্ষা করে, এই জন্য আল্লাহর কাছে
এবং 5 আগস্ট হাসিনা পলায়নের পরে আমরা আমাদের সাথে যে টিমটা ছিল রমনা পার্কের যে মসজিদে গিয়ে শুকরান নামাজ পড়লাম, কারণ গুলি থেকে বাঁচলাম, আর্মির মানে রোশনাল থেকে বাঁচলাম, আল্লাহ মানে বাঁচাইলো। অর্থাৎ রাখে আল্লাহ মারেকে। হ্যাঁ, এটাই। যাক, আমরাও সত্যিকার অর্থে ভাগ্যবান যে আপনি ফিরে এসেছেন জানে, এই জন্য সৃষ্টিকর্তার কাছে অসংখ্য ধন্যবাদ। জি, যেহেতু বলছিলেন যে সাংবাদিকতা পেশার সাথে আপনি জড়িত, বর্তমানে আমরা জানি যে স্বতঃস্ফূর্তভাবে একটা নির্বাচন হলো, নির্বাচন হয়ে একটা দল ক্ষমতায় আসলো। আপনি কি মনে করছেন যে সামনের ভবিষ্যতে সাংবাদিকরা কতটুকু বাক স্বাধীনতা ফিরে পাবে? একসময় তো কথা বলতে পারতেন না সাংবাদিক। না, এটা সত্য কথাই বলছেন। যে আসলে আমি আরেকটু পিছনে যাই, জি, যে 5 আগস্টের আগে 3 আগস্ট সাংবাদিকদের একটি আমাদের সমাবেশ হয়েছিল। সেই সমাবেশ করতেও অনেক বাধা হয়েছিল আর কি। কিন্তু আমরা সকল আন্দোলন, রাজনীতি নেতারা না থাকলেও আমরা পেশাজীবীরা কিন্তু সকল আন্দোলনের রাস্তায় ছিলাম। গণতন্ত্র রক্ষায়, ফেসিবাদের বিরুদ্ধে সকল আন্দোলনেই আমাদের সাংবাদিকদের অবস্থান কিন্তু জোরালো ছিল। এখনও পর্যন্ত সাংবাদিকরা সেই সুফল পায়নি, মানে এক কথায়। তবে ধন্যবাদ জানাই মানে এই সরকার গঠন করার পরে যিনি আমাদের তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন ভাই, তার মন্ত্রণালয়ে যাওয়ার আগে আমাদের সাথে প্রেস ক্লাবে এসে দেখা করে মত বিনিময় করে উনি গেছেন। তবে এটা একটা ভালো দিক। অন্য অন্য সময় আমরা দেখছি যে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও যারা এই উপদেষ্টা ছিলেন হয়তো তাদেরকে ভুল বোঝানো হয়েছে। সে সময় এই যে আমাদের ডিইউজে বা বিএফএজের নেতাদের সাথে তারা কোঅপারেশন করে নাই। কিন্তু আমাদের বর্তমান তথ্যমন্ত্রী যেহেতু শুরু করেছে, আমরা আশা রাখি সাংবাদিকরা ভালো কিছু করতে পারবে। এখন যেমন মত প্রকাশ করতে পারছে, আরোভাবে ভালোভাবে মত প্রকাশ করতে পারবেন বলে আমি আশা করছি আর কি। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি। যেহেতু আমাদের অনুষ্ঠান তারুণ্যের চোখে বাংলাদেশ, আপনি তরুণদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি তরুণদের উদ্দেশ্যে বলতে চাই যেন আপনাকে যদি অবহেলাও করে জাতির এই বৃহত্তর স্বার্থে অভিমান না করে তরুণ সমাজ এগিয়ে আসতে হবে। জি, কারণ সকল জায়গায় তরুণদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। বৃদ্ধরা, তরুণরা সমাজের জন্য যেভাবে চিন্তা করতে পারে, বয়োজ্যেষ্ঠরা তো সেভাবে পারে না, কারণ বয়সের কারণেই পারে না। এই জন্য এই দেশের বিশেষ করে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে এবং সকল জায়গায় তরুণদের ভূমিকা ছিল। এবং দেশ রক্ষার্থে আমি আরেকটা জিনিস বলতে চাই, যেন আমরা 5 আগস্টে পরে ভিতর থেকে আমরা খুব স্বস্তি নিঃশ্বাস ছেড়েছিলাম, যেন আমরা আধিপত্যবাদ বিরোধী, যে আধিপত্যবাদের করাল গ্রাস থেকে বাঁচছি। আমরা চাই তরুণ প্রজন্ম সামনে থাকলে আধিপত্যবাদের মানে কবর রচনা হবে, এই দেশ নিজস্ব গতিতে মাথা উঁচু করে দাঁড়াবে। এবং এই জন্য তরুণদেরকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম মোহাম্মদ আবু হানিফ, যিনি বিশ্বাস করেন তরুণদের কারণে আজকের এই বাংলাদেশ, যিনি বিশ্বাস করেন তরুণদের যা প্রাপ্য সেটা তাদেরকে ফিরে দিতে হবে। আমরা আশা করছি তার এই বিশ্বাস বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশ তরুণদেরকে নিয়ে সামনে এগিয়ে যাবে। দর্শক, এতক্ষণ ধরে আপনারা যারা ভিওডি বাংলায় ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।